সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় চাপের মুখে নিম্ন ও মধ্যবিত্ত। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াসিম কুমার উকিল এমপি। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি ওয়াসিম কুমার উকিল আপনার কাছে যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। যেটি নিয়ে আমরা আজ আলোচনা করতে চাই, করোনায় চাপের মুখে নিম্ন ও মধ্যবিত্ত। আপনি জানেন যে দীর্ঘ সময় ধরে করোনা থাকায় এবং কঠোর লকডাউন চলমান থাকায় মানুষ বেশ বিপাকেই পড়েছে। এর মধ্যে নিম্নবিত্ত এবং যারা খেটে খাওয়া মানুষ, তাদের অবস্থা বেশ শোচনীয় বলা যায়। তাদের রক্ষার ক্ষেত্রে সরকারের যেসব পদক্ষেপ, সেটি যথেষ্ট মনে করেন কিনা? আর সেখানে যে ত্রাণ বিতরণ বা আনুষঙ্গিক যেসব কাজ আছে, সেগুলোর ক্ষেত্রে রাজনীতিবিদদের একটি ভূমিকা থাকা দরকার। সেখানে কি আসলে রাজনীতিবিদরা ঠিকমতো তার ভূমিকাটা পালন করতে পারছে কিনা? আপনাকে ধন্যবাদ। এই করোনার এই নাজুক একটি পরিস্থিতি, যখন কঠোর লকডাউন চলছে, সেই মুহূর্তে আমাদেরকে আলোচনার টেবিলে টেনে এনেছেন। সেজন্য এসএটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমার সহ আলোচক দুজন মাননীয় সংসদ সদস্য, উভয় ব্যারিস্টার, উভয়কে স্বাগতম। আমরা নিজেও এই করোনার এই সময়টুকুকে ঈদের ছুটিতে এলাকায় গিয়েছিলাম। এলাকায় থেকে কঠোর লকডাউনও আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। সবকিছু কাজগুলো যেন সুষ্ঠুভাবে হয় সে বিষয়ে কাজকর্ম করে আমরা এসেছি। আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে মানে একে তো হলো যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আমার কাছে এই বিষয়টার সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, মানে এই সংজ্ঞাটাই বাংলাদেশ পৃথিবীর করোনা কালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকে এই সংজ্ঞাটাই নতুন করে সংজ্ঞায়িত করতে হবে বলে মনে হচ্ছে। অর্থনীতিটা, চালচিত্রটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা বুঝতে পারছি, কিন্তু চিত্রটা একেবারে সুস্পষ্ট আমার কাছে তা মনে হয় না। মানে আমরা নিঃসন্দেহে আমাদের সামগ্রিক এগ্রিকালচার সেক্টর আমাদেরকে চলার ক্ষেত্রে সহযোগিতা করছে, রেমিটেন্স আমাদেরকে সাহস যোগাচ্ছে, এই ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই। কিন্তু এই জায়গাগুলি, রেমিটেন্সের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা কতদূর ধরে রাখতে পারবো? আবার হ্যাঁ, যখন ঈদকে ঘিরে চামড়া শিল্পকে নিয়ে বিভিন্ন নিউজগুলি মিডিয়াতে দেখছি, তখন হতাশার চিত্রটাই ফুটে উঠছে। তার মধ্যে গার্মেন্টস, সেটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কি হবে? জীবন এবং জীবিকার এই যে সমন্বয়, যেটা টার্মের সাথে গত 18 মাসে আমরা অনেক বেশি পরিচিত হয়েছি, সবকিছু মিলে আমরা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে সরকার প্রথম থেকেই করোনাকে, গত বছরের 8ই মার্চ প্রথম যখন করোনা রোগী বাংলাদেশে শনাক্ত হলো, তখন থেকেই সরকার সামগ্রিকভাবে সকলকে সাথে নিয়ে এই করোনা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিল এবং অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছিল। করোনা ভ্যাকসিন আমরা যখন ফেব্রুয়ারি মাসে নেই, তখন পৃথিবীর 135টি দেশে করোনা ভ্যাকসিন পৌঁছেনি, কিন্তু আমরা সেই জায়গাটা সারা দেশে একসাথে এই ফেব্রুয়ারি মাসে আমরা করোনা ভ্যাকসিন কার্যক্রমটা শুরু করি। কিন্তু ভারত থেকে যে সিরামের ভ্যাকসিনটা আসার কথা, সেখানকার প্রোডাকশনে বাধাগ্রস্ত হয়, র মেটেরিয়ালসের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা বাংলাদেশের সাপ্লাইয়ের মধ্যে একটি ভাটা পড়ে, একটু বাধাগ্রস্ত হয়, এটা অনিশ্চয়তা পড়ে। তারপরও অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে দ্রুততার সাথে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করে এই বিষয়টা সলভ করেছেন। আজকে যখন আমরা কথা বলছি, তখন ভ্যাকসিনটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে আছে, আমাদের হাতে আছে। এখন ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যতটুকু সময় লাগছে, সেটাতেও আমাদের যথেষ্ট সার্থকতা আছে। সরকার ইতিমধ্যে আরো হাজার হাজার ডাক্তার নিয়োগের সিদ্ধান্ত গতকাল ঘোষণা করেছে, ডাক্তার, নার্স। একদম আমরা ছোট সময় যেরকম টিকা
ম্যালেরিয়ার ইনজেকশন নেওয়ার যে প্রক্রিয়াগুলি দেখেছি ইউনিয়ন পর্যায় পর্যন্ত, সেই পর্যায়গুলিকে সচল করে এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। নিঃসন্দেহে এগুলি ভালো পদক্ষেপ, কিন্তু অর্থনীতির চাকাটা সেটাও সরকারের, ধরেন আপনি যে জায়গাটা অ্যাড্রেস করতে চাচ্ছেন, মানে গরিব মানুষ আর কি, বড় লোক না। আমি যদি খুব মোটা দাগের 2টা ক্লাস করি, খেটে খাওয়া মানুষের সুরক্ষায় কি করছে সরকার? আমরা যদি সেই জায়গাগুলি, সেখানে এইবারকার করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাককালে বর্তমান সরকার যে প্রণোদনাগুলি ঘোষণা করেছে, সেই ঘোষণাগুলি কিন্তু একেবারেই এই আপনার খেটে খাওয়া মানুষ, শ্রমিক, সাধারণ মানুষ। অসংখ্য উকিল, আপনি আমার সঙ্গে থাকবেন, আবার আসবো আপনার কাছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, খেটে খাওয়া মানুষের সুরক্ষায় সরকার কি করছে? আর সর্বোপরি যেটা জানতে চাই যে কঠোর লকডাউন বা কঠোর বিধিনিষেধ, এখানে মানুষের আপনি জানেন যে একটি বড় মুসলমানদের একটি বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদে তারা বাড়িতে গিয়েছিল, আবার ফিরছে। এর মধ্যে গার্মেন্টস খোলার একটি তোড়জোড় শুরু হয়েছে, শ্রমিকরা সেই কারখানা খোলার গুজবে অনেকটা হায়-হুতাশ করে ছুটে আসছে রাজধানীতে, এসে অনেক ভোগান্তিতে পড়ছে। এই যে সার্বিক পরিস্থিতিতে আসলে তারা কেমন আছে, এই যে বিশেষ করে যারা নিম্নবিত্ত? আপনাকে অসংখ্য ধন্যবাদ। করোনা আমাদের জীবনে অনেক কিছু পাল্টে দিয়েছে। আমাদের প্রাত্যহিক জীবনের যে রুটিন সেটা পাল্টে দিয়েছে, আমাদের জীবন আচরণ পাল্টে দিয়েছে, একই সঙ্গে আমাদের যে শ্রেণী কাঠামো সেটাকেও পাল্টে দিয়েছে। গবেষণা বলছে যে করোনার আগে দরিদ্র ছিল 20% বাংলাদেশে, মধ্যবিত্ত 70% আর ধনী 10%। গত 1.5 বছরে এই কাঠামোটি পুরোপুরি পাল্টে গিয়ে দরিদ্র মানুষ দাঁড়িয়েছে ন্যূনতম 40%, মধ্যবিত্ত 50%, ধনী সেই 10%। এবং এই যে মধ্যবিত্ত, তারাও কিন্তু প্রতি মুহূর্তে ঝাঁকি খাচ্ছে, শেকিং একটা অবস্থা। কখনো তারা নিম্ন মধ্যবিত্তের দিকে যাচ্ছে, নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তে যাচ্ছে। বহু মানুষকে আমি জানি যারা তাদের পেশা পরিবর্তন করেছে। ফর এক্সাম্পল, প্রাইভেট কোম্পানিতে হয়তো মাঝামাঝি বেতনে একটা চাকরি করতো, স্ত্রী, 2 সন্তান, মধ্যবিত্ত একটা পরিবার। সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি যখন চাকরি হারাচ্ছে, দেখা যায় যে সে হয়তো ডেলিভারি ম্যানের কাজ করছে। এগুলো আমি নিজের চোখে ফার্স্ট হ্যান্ড এভিডেন্স থেকে আপনাকে বলছি। আমার পরিচিত একজনকে দেখাশোনা করবার জন্য, ঘরের কাজের জন্য আমরা লোক খুঁজছি। দেখা যাচ্ছে অনার্স পড়ুয়া মেয়ে অ্যাপ্লাই করছে সেই কাজের জন্য, ইন্টারমিডিয়েট পাস করেছে, বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, তারা 3rd ইয়ার, 2nd ইয়ার, 1st ইয়ার অনার্সের ছাত্রী। অর্থাৎ শ্রেণী কাঠামো যে কিভাবে পাল্টে গেছে এবং মানুষ তার জীবন এবং জীবিকা রক্ষার জন্যে যে কি মরিয়া অবস্থায় আছে, এটা বাংলাদেশে আমরা যারা বাস করি আমরা কিন্তু সকলেই কম বেশি জানি। এবং বিষয়টা কি, যারা দরিদ্র ছিলেন তারা কিন্তু, যারা হয়তো রিক্সা চালাতেন বা ছুটা কাজ করতেন বা ছোট একটা মুদি দোকানে কাজ করতেন, আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের আয় কতটুকু কমে গেছে। তবুও তারা হয়তো কিছুটা চলতে পারছে। কিন্তু যারা মধ্যবিত্ত ছিলেন, যারা নিম্ন মধ্যবিত্ত ছিলেন, তারা না পারছেন বলতে, না পারছেন প্রকাশ করতে এবং না পারছেন কোনো ব্যবস্থা নিতে। এই যে কিছুদিন আগে সরকার 333 একটা চালু করলো, আমরা শুনলাম, যাদের ঘরে খাবার নেই কিন্তু যারা আবার ঠিক সেভাবে বলতেও পারছে না, সাহায্য চাইতে পারছে না, তারা 333-তে কল করবে। এক ভদ্রলোক সেখানে কল করে, ফরিদ সাহেব, তিনি কি ধরনের বিপদে পড়েছিলেন এবং তাকে যেই জরিমানা করা হয়েছে 100 লোককে খাওয়াতে হবে এক্সেট্রা এক্সেট্রা, তিনি কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলছেন, ভাই আমি ধনী নই, আমি মধ্যবিত্ত নই, আমি একেবারেই প্রান্তিক মানুষ। তো সরকার যে সামান্য ব্যবস্থা আইওয়াশের জন্য নেওয়ার চেষ্টা দেখাচ্ছে, সেটাও তো কার্যকর করতে পারছে না। দেখুন, আমি একটা ছোট হিসাব আপনাকে দেই। গত বছর মার্চ থেকে মে পর্যন্ত 3 মাস লকডাউন ছিল। এই লকডাউনের সময় সরকার বরাদ্দ দিয়েছে যে টাকা এবং যে চালের পরিমাণ, সেটা যদি আপনি পার হেড হিসাব করেন 3 মাসে, পার হেড পার ডে, আপনি দেখবেন 14 গ্রাম করে চাল আর 11 পয়সা করে সাহায্য পেয়েছে। এরপরে এই বছর আবার 8ই এপ্রিল থেকে একটা লকডাউন ছিল বেশ কিছুদিনের জন্য। সেই সময় সরকার 572 কোটি 9,27,000 টাকা বরাদ্দ দিয়েছিল। সেই লকডাউন তো আর 7 দিনে থেমে থাকেনি, সেটা 14 হয়েছে, 21 হয়েছে, দফায় দফায় সময় বেড়েছে। কিন্তু দেখা গেছে যে একেবারে পার হেড হিসাব যদি করেন, সেও আবার গিয়ে কয়েক পয়সায় গিয়ে ঠেকেছে। এখনো চলছে লকডাউন। এই লকডাউন মানুষ কিভাবে চলবে, কিভাবে তাদের সংস্থান হবে, প্রতিদিনের খরচটা আসবে কোথা থেকে, এই ব্যাপারে সরকারের কিন্তু কোনো উদ্যোগ নাই। এই যে বাজেট প্রণয়ন করলো, সামাজিক সুরক্ষায় আমরা দেখলাম 1,07,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। শুনতে কিন্তু মনে হয় বিরাট অঙ্ক, কিন্তু দেখেন এই বরাদ্দের মধ্যে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন আছে, ভাতা আছে, মুক্তিযোদ্ধা ভাতা আছে, গ্র্যাচুইটি ফান্ডের টাকা আছে, অর্থাৎ যত রকমভাবে সম্ভব সেই টাকাটা এটার মধ্যে যুক্ত করা হয়েছে। এর ফলে একেবারে প্রান্তিক যে মানুষগুলো,
তাদের হাতে কিন্তু টাকা পৌঁছচ্ছে না। আমাদের দেশে দুই ধরনের ভাতা আছে, একটা 2500 টাকা, একটা 3000 টাকার মতো। 2500 টাকা করে যদি ধরেন, আপনি দেখবেন মাত্র 7500 কোটি টাকা এই প্রান্তিক মানুষগুলোর হাতে পড়ে। আবার এই যে ভাতাভোগী যে মানুষগুলো, তাদেরও কিন্তু সঠিক তালিকা সরকারের কাছে নেই। প্রথম আলোর রিপোর্ট বলছে যে 46% মানুষ যারা এই তালিকায় আছে তারা ভুলভাবে আছে। ভুলভাবে বলতে লোকাল চেয়ারম্যান, লোকাল সদস্য, ইউপি মেম্বার, তাদেরকে ধরে আত্মীয়তা বা টাকা পয়সার বিনিময় লেনদেন যেটাই হোক, সেভাবে তারা তাদের নাম এই ভাতাভোগীদের তালিকার মধ্যে ঢুকিয়েছে। এর ফলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা, যাদের পাওয়ার কথা, যারা প্রকৃত মানে পাওনাদার, যাদের জন্য এই ভাতাগুলো, তাদের হাতে টাকাটা পৌঁছচ্ছে না। অর্থাৎ সঠিক মানুষের হাতে সঠিক অঙ্কের টাকা সঠিক সময়ে যাওয়া ভীষণ জরুরি। এই কোনোটার মধ্যে আমরা সরকারের কোনো রকম সঠিক উদ্যোগ নেওয়াটা আমরা লক্ষ্য করছি না। দেখুন, আমরা যখন গর্ব করি, আমরা যখন বড় বড় কথা বলি, তখন কিন্তু আমাদের বড় করে বলি আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি, আমরা এখন নিউ ইয়র্ক, ভেনিস, প্যারিসের মতন হয়ে যাচ্ছে বাংলাদেশ। শুনতে কিন্তু ভালো লাগে, কিন্তু যখন আপনি সুরক্ষা সেবার কথা বলবেন, যখন আপনি প্রান্তিক মানুষের জন্য বরাদ্দ চাইবেন, যখন আপনি হাসপাতালগুলোতে বরাদ্দের কথা বলবেন, যখন আপনি অক্সিজেনের অভাবের নিয়ে প্রশ্ন তুলবেন, যখন আপনি আইসিইউর সংকট কিংবা হাইফ্লো নেজাল ক্যানোলা নিয়ে কথা তুলবেন, তখন সরকার বলবে বাংলাদেশ তো অত ধনী দেশ না, আমাদের পক্ষে তো আসলে এত মানুষকে অ্যাকোমোডেট করা সম্ভব না। কিন্তু যখন দেখা যায় করোনাকালে আমরা অক্সিজেন দিতে পারছি না মানুষকে, হাসপাতালে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা দিতে পারছি না, তখন কিন্তু আমরা মেগা প্রকল্পগুলোতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ রাখছি। এমনকি এই করোনাকালের 2021-22-এর যে বাজেট, সেখানেও 50,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে মেগা প্রকল্পে। এর মধ্যে 20,000 কোটি টাকা শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু এই যে 50% মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে, এখানে কিন্তু সরকারের কোনো বক্তব্য নাই। উল্টো যখন আমরা সংসদে বললাম যে আমাদের সানেমের রিপোর্ট বলছে গত বছরে ডিসেম্বরের মধ্যেই 43% মানুষ দারিদ্র্য সীমার নিচে গেছে, এই বছরের প্রথম 6 মাস যদি আপনি আবার যুক্ত করেন, তার সাথে মিনিমাম 50% মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে। তাদের ব্যাপারে সরকার কি করছে? সরকার তখন বলছে আমরা আসলে এইসব পরিসংখ্যান মানি না। এটা তো দুঃখজনক। আপনাকে আবার আসবো আমি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি তো নিজ এলাকায় গিয়েছিলেন, সেখানে দেখেছেন মানুষের অবস্থা, কাছাকাছি থেকেছেন, সাহায্য সহযোগিতা করেছেন। আসলে খেটে খাওয়া মানুষ বা প্রান্তিক জনগোষ্ঠীর কথা যেটি ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন, তারা কেমন আছে? না, এই পরিস্থিতিতে ভালো থাকার কোনো কারণ নেই অবশ্যই। এবং আমার এলাকা তো খুবই দরিদ্র, বাংলাদেশের দরিদ্রতম 5-6টি আসনের মধ্যে একটি, এবং সেখানে ন্যাশনাল এভারেজের থেকে অনেক বেশি দরিদ্র সবসময়ই ছিল। চর এলাকা আছে। এখন আমাদের গ্রামীণ অর্থনীতিটা ডিপেন্ড করে পরিবারের একজন শহরে একটা কোনো রকম চাকরি করে, তিনি টাকা পাঠায়, শহরে রিক্সা চালায়, তিনি টাকা পাঠায়, গার্মেন্টসের চাকরি করে, আর কৃষি। আমাদের এলাকাতে রেমিটেন্স খুব একটা আসে না, বাট রেমিটেন্স যে এলাকা আসে সেই এলাকাগুলো সৌভাগ্যবান। এই সেক্টরগুলো এফেক্ট হচ্ছে। ডেফিনেটলি গার্মেন্টসে জব কাট হচ্ছে, ডেফিনেটলি মধ্যবিত্ত চাকরি যারা করছে তার চাকরি নেই, অথবা বেতন কম পাচ্ছে, অথবা বেতন পাচ্ছে না, অথবা ছাঁটাই হয়ে গেছে, অথবা ক্লোজার হয়ে গেছে। তারা কিন্তু একজন চাকরি করতো, তার ফ্যামিলির 6 জন পভার্টি লেভেল থেকে উঠে আসছিল। উনি একজন যখন আর চাকরি করবেন না, তার পরিবারের 6 জন 1 মিনিটের মধ্যে, 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যেই পভার্টি লেভেলের নিচে চলে আসবে। এই নিউ দরিদ্রদের কোনো ম্যাপিং বাংলাদেশে এই কোভিড পিরিয়ডে হচ্ছে না। এবং অর্থনীতিবিদদের সাথে বসে, প্রপার অর্থনীতিবিদ, আমি তোষামতকারী অর্থনীতি বলবো না, যারা একদম ফ্যাক্ট ফিগার নিয়ে কাজ করতে পারে, তাদের কাছ থেকে প্রথমেই আমাদের উচিত ছিল কারা কারা নতুন দরিদ্র হতে পারে, কোন কোন সেক্টর এফেক্ট হচ্ছে, অর্থাৎ কোন কোন সেক্টর ধরে রাখা যাচ্ছে না। আমি একটা সেক্টর আপনাকে বলি, সরকার মাত্র 85 কোটি টাকা দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা নন এমপিও, কিন্তু প্রত্যেক উপজেলায়, প্রত্যেক জেলায়, প্রত্যেক গ্রামে প্রি ক্যাডেট স্কুল আছে, কোচিং সেন্টার আছে, কিন্ডারগার্টেন আছে, আবাসিক স্কুল আছে। এখানে লক্ষ লক্ষ লোক চাকরি করে, লক্ষ লক্ষ লোক জব ক্রিয়েশন করছে, প্রায় লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে পড়ছে, এবং সরকারের একটা বিশাল সাপোর্টিং কিন্তু এটা। কারণ এই লক্ষ লক্ষ শিক্ষার্থীকে সরকার যদি পড়াতে হতো, তার ভবন করতে হতো, জমি অধিগ্রহণ করতে হতো, নিয়োগ দিতে হতো, হাজার হাজার কোটি টাকা সরকারের সেখানে খরচ হতো। এই মুহূর্তে এই ধরনের কোচিং সেন্টারের 10%ও অ্যাক্টিভ নাই, থাকার কোনো কারণও নাই, এবং 10%ও বেতন দিতে পারছে না। তাহলে এই বেসরকারি শিক্ষার 90% সেক্টরে কেউ বেতন পাচ্ছে না। তাহলে ওই যে লোকগুলো মাসে 3,000 থেকে 12,000 টাকা আয় করে, তারা কি করছে? কেউ সবজি বিক্রি করছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ বাধ্য হয়ে অন্য কিছু করছে। বাসায়ও টিউশন নিতে এখন অ্যালাউড না। আমরা এই জন্য বলেছিলাম শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন, স্বাস্থ্যবিধি মেনে নিই। এখন খোলার প্রশ্নই আসে না, কিন্তু যখন আমাদের ডেইলি এফেক্ট
500-র নিচে নেমেছিল, 200-র নিচে নেমেছিল, প্যান্ডামিকের ডেফিনেশন অনুযায়ী 5%-এর এফেক্ট নিচে হলে আপনি প্যান্ডামিক থেকে সরে আসতে পারেন, তখন আমরা ফাঁকে ফাঁকে খুলে দিতে পারতাম। আরেকটা সরকার কি করতে পারতো, সরাসরি ওদের বেতনের 50% 3 মাস দিয়ে দিতে পারতো লিস্ট করে করে, অথবা এলাকাওয়ারি থোক বরাদ্দ দিয়ে দিত যে আপনার এলাকায় শিক্ষক যারা আছে, বেসরকারি শিক্ষক, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সবাইকে অর্থ দেন। কোন কোন সেক্টর নেমে যাচ্ছে, বেসরকারি শিক্ষা নেমে যাচ্ছে, বেসরকারি কোম্পানিজ নেমে যাচ্ছে, দোকানদার, ছোট দোকানদার যারা ইকোনমিতে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে, কিছু কর দেয়, পৌর কর দেয় অথবা উপজেলা কর দেয়, অথবা একটা টিআইএন লাইসেন্সও থাকে, তাদের একটা ট্রেড লাইসেন্স থাকে, এরা নিঃশেষ হয়ে যাচ্ছে, দোকানের মাল শেষ হয়ে যাচ্ছে, মাল কিনতে পারবে না ন্যাচারালি, কারণ তার তো ইনকাম ছিল ডেইলি ইনকাম হচ্ছে না। তাহলে কোন কোন সেক্টরগুলো নেমে যাচ্ছে এক ধাপ, সেই সেক্টরগুলো যেন এক ধাপ নেমে না যায়, তার জন্য আমাদের দরকার ছিল লিস্টিং। এখন লিস্টিং নিয়ে ইন্ডিয়াতেও স্পষ্ট করে লেসলি চ্যাপম্যান মানে একজন বলছে 40% অ্যান্টি ড্রিভেন অ্যান্টি পভার্টি ড্রাইভ ড্রেনে যায়, বাংলাদেশেও তাই, কিন্তু 60% কিন্তু কাজে লাগে। ওই 60%ই অর্থনীতিকে চাঙ্গা রাখে। ওই 60%-এ আমাদের এই যে বহু কষ্টের অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর অর্জন, 13 বছর 12 বছর ধরে উনি কিন্তু দরিদ্রের হার কমিয়ে 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 11%-এ নিয়ে আসছিলেন। এটা কিন্তু এক বছরেই 33 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, আমরা জানি না, 50-ও হতে পারে। কারণ আমরা যখন কখনো বলি যে আমরা 100 টাকা দিব, তখন আমরা দেখি যে এই মুহূর্তের মধ্যে 500-1000 লোক জড়ো হয়ে গেছে, যারা কখনো হাত পাততো না। এবং আরেকটা প্রবলেম, সবাই অভিযোগ করছে ধনী লোককে দিয়ে লিস্ট করে, একজন ধনী লোক কখনো 450 টাকার জন্য নিজের নাম দিবে না, একজন ধনী লোক কখনো 10 কেজি চালের জন্য নিজের দাম দেবে না। উনি আর ধনী নাই, উনি আর মধ্যবিত্ত নাই, উনি কিছুদিন পরে মহেশের গল্পের মতো বাড়ির চাল বিক্রি করবে। এই জন্যই উনি 450 টাকা নিজের নাম দিয়েছে। কিন্তু গ্রামের লোকটা ভাবছে যে ওর তো গরু আছে, ওর তো ধান আছে, ওর তো জমি আছে, ও কেন 450 টাকার নাম দিচ্ছে বাধ্য হয়ে। এই ম্যাপিংটা করতে হবে, সেক্টরাল কোন সেক্টরগুলো ধসে যাচ্ছে, সেই সেক্টরগুলোতে স্পেসিফিক ইন্টারভেনশন লাগবে। এবং সোশ্যাল সিকিউরিটি আমাদের সবসময় ভালো ছিল, আমি অস্বীকার করবো না, এবং সরকারের আমি কোনো দায়ও দেবো না, কারণ এটা বিশাল একটা ড্রাইভ। কিন্তু আপনি যদি কিছু না করেন, স্ট্যান্ড ইডল বাই, এবং কোনো কিছু না করেন, তাহলে এটা ধাপে ধাপে এটা বাড়তেই থাকবে। এই মুহূর্তে স্পেসিফিক ইন্টারভেনশন প্রয়োজন। আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এখন সমস্যা হচ্ছে এইগুলোর টাকা কোত্থেকে আসবে, এটা একটা বিগ চ্যালেঞ্জ। এটা নিয়ে আমি সরকারের কোনো দোষারোপ করবো না, এই সময় সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। এটার জন্য টাকা কোত্থেকে আসবে, টিকার জন্য টাকা কোত্থেকে আসবে, সরকারি কর্মচারীদের এবং আমাদের এমপিদেরকে ডেকে বলেন যে আপনারা 25% বেতন 1 বছর নেবেন না। আমরা যদি 25% বেতন 1 বছর না নেই, 1 লক্ষ কোটি টাকা সরকার ডাইভার্ট করতে পারবে এই সমস্ত খাতে, অ্যান্টি পভার্টি মিজারে এবং টিকা ক্ষেত্রে। উল্টো তা তো করা হয়নি, 20,000 কোটি টাকা পরিচালন ব্যয় বাড়ানো হয়েছে। এটার সাথে লাস্ট কথা বলি, গত বছর পরিচালন ব্যয় যখন বাড়ানো হয়েছিল আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম। তখন সংসদে বলা হয়েছিল পরিচালন ব্যয় বাড়ানো হয়েছে কারণ ডাক্তার নিয়োগ দেওয়া হবে, কারণ নার্স নিয়োগ দেওয়া হবে, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে। গত 1 বছরে মাত্র 130 জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, কোনো মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়নি। সো অবশ্যই পরিচালন ব্যয়টা লাগেও নি, সেক্ষেত্রে ঠিক আছে। তো আমি যেটা বলবো, ডেফিনেটলি ইটস এ আনডিক্লার্ড এমার্জেন্সি, আনডিক্লার্ড ওয়ার সিচুয়েশন, এখানে স্পেশাল মেজার লাগবে, ট্রেডিশনাল ইকোনমি দিয়ে এটা চলবে না। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আমরা একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অসীম কুমার উকিল, যেটি ব্যারিস্টার শামীম পাটোয়ারি বলছিলেন যে আমাদের আসলে সুনির্দিষ্ট একটি তালিকা যেমন দরকার, তেমনি যারা ঝুঁকিতে আছে তাদের বিষয়ে আসলে কিছু করার দরকার, বা কারা সম্ভাব্য দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে বা যেতে পারে যেসব খাত, সেসব জায়গায় সুরক্ষামূলক কর্মসূচি হাতে নিতে হবে। আসলে সেগুলোর কোনো কিছুই কি দৃশ্যমান আছে এখন? অত্যন্ত সুন্দর আলোচনা হচ্ছে। আলোচনাটার তো আসলে মূল উদ্দেশ্যটাই হলো যে দেশের যে করোনার আক্রমণে দেশের যে অর্থনীতি চালচিত্র পাল্টে যাচ্ছে, ক্ষত বিক্ষত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবন, প্রতিটি ক্ষেত্রে আমরা কিভাবে মোকাবেলা করে দাঁড়াতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখেই আলোচনাটা হচ্ছে। এবং আলোচনাটা নিঃসন্দেহে ব্যারিস্টার রুবিন ফারহানা কিংবা ব্যারিস্টার পাটোয়ারি উভয় যে আলোচনাটা করছেন, টার্গেটটা একই, কিভাবে আমরা এটা উত্তরণটা ঘটাতে পারি, কিভাবে মোকাবেলা করতে পারি। এবং গত বাজেট অধিবেশনে পার্লামেন্টে দাঁড়িয়েও পার্লামেন্টের প্রতিটি সদস্যই বাজেটের উপর আলোচনা করেছেন ঠিকই, কিন্তু তার সাথে অনেক বেশি আলোচনা করেছেন করোনা
দেশের স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু। সেখানে কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে এবং সেই আলাপ আলোচনার আলোকে আমরা মোকাবেলা করার চেষ্টা করছি। কিন্তু ধরেন ভাতাভোগীদের বিষয়টা যেটা বলা হয় আর কি, যেটা মাননীয় সংসদ সদস্য হিসেবে আমাদের প্রত্যেকেই এই বিষয়টাকে মোকাবেলা করতে হয়। কারণ আমার এলাকায় বা বেশ রুবিন ফারহানার এলাকা কিংবা স্বামী হায়দার পাটোয়ারির এলাকায়, যদিও মানে মহিলা এমপি হিসাবে ওনার নির্বাচনী এলাকা নিয়ে কথা থাকতেই পারে, কিংবা আপনার পাটোয়ারি আছেন এখানে, আমরা যে পদ্ধতিতে বিষয়গুলি দেখভাল করি এটা কিন্তু একটা সনাতন পদ্ধতি। এটা আমি যত বড় কেন্দ্রীয় নেতা হই না কেন, আমি এমপি না হইতে পারলে ওই এলাকার কোনো কিছুতে আমার ইনভলভ হওয়ার সুযোগ নেই। কারণ কাঠামোটা দাঁড় করানো হয়েছে নির্বাচিত প্রতিনিধিদের সাথে। তৃণমূলের ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার, উপজেলার চেয়ারম্যান, মেয়র, ভাইস চেয়ারম্যান, এরা কিন্তু সবাই এগুলোর পার্ট হয়। কাজেই এখানে তৃণমূলে যে ভাতাটা যায় সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার মেম্বারদেরকে নিয়ে বসে সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে একটা তালিকা তৈরি করে। এটি সনাতনী পদ্ধতি। এই পদ্ধতিটার বাইরে আসার কোনো পদ্ধতি আমরা কখনো ভাবিনি, চিন্তাও করিনি, ফলে অন্য কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। আবার এই জায়গাটার উপর আমরা ডিপেন্ড করি একটি মাত্র কারণে, কারণ ওই চেয়ারম্যান ভাতাটা যখন দিচ্ছে, বিধবা ভাতা কিংবা বয়স্ক ভাতা, তখন সেইটা বুঝে যে এই জায়গাটাতে যত ডেভেলপ সিস্টেম তৈরি করা যাবে তত তার ভবিষ্যৎ ভালো হবে, পরবর্তী নির্বাচনে তার ফলাফল ভালো হবে, সেই চিন্তা করে সে কিন্তু যতটুকু পারা যায় একটা যারা যথার্থ ভাতাভোগী হতে পারে তাদের এখানে দেয়। একেবারে 100% পিওর বলে তো কিছু নেই, 5%, 7%, 10% ত্রুটি বিচ্যুতি থাকবে না আমি তা বলি না, কিন্তু এর বাইরে কোনো সিস্টেম নাই। আজকে ওই সিস্টেমের উপর দাঁড়িয়ে আমরা প্রণোদনাগুলি দিচ্ছি, ভাতাগুলি দিচ্ছি। এবারেও যে সাম্প্রতিক যে ভাতাগুলি দেওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে, যেমন 450 কোটি টাকা দেওয়া হয়েছে দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, নৌ পরিবহন শ্রমিকদের জন্য। আপনার 150 কোটি টাকা দেওয়া হয়েছে শহর এলাকায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওএমএস যে ডিলারশিপ আছে সেটার জন্য। 100 কোটি টাকা দেওয়া হয়েছে ট্রিপল নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা যারা আছে তাদের জন্য। 1500 কোটি টাকা দেওয়া হয়েছে গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কার্যক্রমের জন্য, এবং 1000 কোটি টাকা দেওয়া হয়েছে পর্যটন খাত, হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন পরিশোধের। এই যে এই জায়গাগুলি তো একেবারেই মানে বেসিক জায়গায় তৃণমূল একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর যারা আছে তাদের জন্য দেওয়া হয়েছে, এবং সেটা বাস্তবায়ন হচ্ছে, সেটা পাচ্ছে। এখন 2500 টাকা বা 3000 টাকা আমরা মোবাইলে পাঠাচ্ছি, বিকাশে পাঠাচ্ছি, সেই পাঠানোর ক্ষেত্রে সিস্টেম লসটাকেই ধরে যদি আমি আলোচনায় যাই তাহলে আলোচনা করা যাবে না তা না। কিন্তু আমরা গ্রামে অঞ্চলে থেকে নিজেদের নির্বাচনী এলাকায় ঘুরে যে কথাটুকু দেখেছি, যে বিষয়গুলো দেখেছি, সংকটটা দলের বাইরে থাকা, সরকারের বাইরে থাকা বা বিরোধী দলের পক্ষ থেকে যেভাবে কেবলমাত্র সংকট এবং সংকটময় বলে তুলে ধরা হয়েছে, বাস্তব অবস্থাটা সে জায়গায় আছে বলে আমি অন্তত মনে করি না। আমরা নিজেরাও আমাদের নির্বাচনী এলাকাতে এই কাজগুলি করেছি। আজকের মানে যেমন ভাবে ভ্যাকসিন দেওয়াটা হচ্ছে, ঠিক তেমন ভাবে করোনা রোগীদের সামগ্রিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে একজন করোনা রোগী আক্রান্ত, সে যতদিন চিকিৎসাধীন থাকে ততদিন তার খাদ্যের সুব্যবস্থা, ওষুধের ব্যবস্থা সবকিছু সরকারের তরফ থেকে করা হচ্ছে। সরকারের চিকিৎসা কর্মীরা সর্বত্র ছুটে যাচ্ছে, দলের নেতা কর্মীরা তো আছেই, সকল ক্ষেত্রে উদ্যোগগুলি নেওয়া হয়েছে। তারপরও আমি এটা বিশ্বাস করি, শহর ছেড়ে যারা গ্রামে চলে গেছে সেই সবগুলো লোক আর শহরে ফিরে আসবে না। কারণ আমার দেখা যায় গ্রাম হয়েছে শহর। আজকের 30,000 টাকা দেওয়া বাড়ি ভাড়া দিয়ে, 25,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে যে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারটি ঢাকা শহরে থাকে, সে যখন নিজের গ্রামের বাড়িতে ফিরে যাবে তখন সে দেখবে যে না, সেখানে মাসে 20-25,000, 50,000 টাকা সৎ রোজগারের ব্যবস্থা আছে। একটা চায়ের দোকানদারি করে হোক, কিংবা জমি চাষ করে হোক, কিংবা মাছ মেরেই হোক, মানে এই বিভিন্ন সেক্টরে জায়গা আছে যে জায়গাগুলোতে একটু কায়িক পরিশ্রম করার মধ্যে সবাই একটি ক্ষেত্র তৈরি করতে পারে। সেই মানুষগুলো যারা গ্রামে ফিরে গেছে তারা শতবার করোনা মুক্ত বিশ্বে আবার শহরে ফিরে আসবে না। কেউ কেউ এর মধ্যে গ্রামেই থেকে যাবে, অর্থনীতির চাকাটা সচল থাকবে। কিন্তু কথা হলো যে আমরা যে জায়গাটুকুতে কাজকর্মগুলি করেছি সেইটুকুকে স্বীকার করে
মেনে নিয়ে আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর হবো সেই আলাপগুলি করা দরকার বলে আমি মনে করি। অসংখ্য উকিল, অর্থনীতির ডাটাগুলি নিয়ে বিচার বিশ্লেষণ গবেষণা গবেষকরা করবে। আমরা রাজনীতির মানুষ চোখের সামনে দেখা জিনিসগুলিকে কিভাবে নিরসন করা যায়, কিভাবে আরো বেশি মানুষকে একটা ভালো জায়গায় রাখা যায়, সেই আলোচনাগুলি আমাদের মূলত করা অসংখ্য দরকার। উকিল, আপনি আমার সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমি। ব্যারিস্টার রুমিন ফারহানা, যেটি অসংখ্য উকিল বলছিলেন যে আসলে মানুষকে নিয়ে ভাবা বা সামনের দিকে কি করা যায়, এই কঠিন সময় কিভাবে মোকাবেলা করা যায় সে নিয়ে আসলে আলোচনা করতে চান। একেবারেই তাই। মানুষকে নিয়ে ভাবতে হলে তো আপনার কাছে তথ্য থাকতে হবে, সঠিক পরিসংখ্যান থাকতে হবে, গবেষণা সংস্থাগুলো কি বলছে তার একটা তালিকা থাকতে হবে। যদি এগুলো না থাকে তাহলে আপনি মানুষের জন্য কাজ করবেন কি করে, আপনার হাতে চিত্রটা আসবে কি করে, প্রকৃত চিত্রটাকে আপনি জানবেন কি করে। ধরুন আজকে আমি যখন বাসা থেকে এই গুলশানে আসছিলাম ধানমন্ডি থেকে, পুরো রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে এবং পুরো হাতির ঝিলের কিছু দূর পরপরে আমি দেখেছি দরিদ্র মানুষ হতাশ চোখে বসা। তো এই মানুষগুলোর প্রকৃত তালিকা কত, সংখ্যা কত, যদি এটা আপনি না জানেন আপনি কি করে বুঝবেন আপনি কতটুকু বরাদ্দ দেবেন, এই বরাদ্দটা সঠিক মানুষের হাতে কি করে আপনি পৌঁছে দেবেন, তার যে একটা পরিকল্পনা, একটা রোড ম্যাপ একটা রাজনীতিবিদ হিসেবে আপনি তৈরি করবেন, সেটা কিভাবে করবেন। আমি সরকারের মধ্যে একটা ডিনায়াল সিনড্রোম দেখি শুরু থেকেই। আপনি স্বাস্থ্যমন্ত্রীর দিকে তাকান, তিনি বলবেন সব ঠিক আছে, কোনো কোথাও সমস্যা নেই। অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করেন, তিনি বলবেন কোনো দরিদ্র বাড়েনি। এই যে একেবারে ছটকা দিয়ে না করে ফেলা, সরিয়ে দেয়া, অ্যাজ ইফ সব ঠিক চলছে, না না সব ঠিক চলছে না। আপনারা গুটি কয়েক মানুষ খুব ভালো আছেন, তো সেই জন্য আপনারা ঠিক বুঝতে পারেন না যে আসলে কিছুই ঠিক মতো চলছে না। আমরা যে বিরোধী দলের ক্ষীণ কণ্ঠ নিয়ে যেটুকু কথা বলবার চেষ্টা করি, সেটুকুও যদি আপনারা একেবারে গুরুত্ব দিয়ে শুনতেন, সেই অনুযায়ী দেখতেন, নিজেরা একটু মানে চারপাশে তাকিয়ে দেখতেন এবং সত্যিকার অর্থে তাদের জন্য কিছু করবার চেষ্টা করতেন, তাহলে আজকে টিসিবির লাইন এত লম্বা হয় না। বাংলাদেশে টিসিবি তো বহুদিন ধরেই আছে, এত লম্বা লাইন তো আমি কোনোদিন দেখি নাই। এই যে কিছু শত কোটি টাকার বরাদ্দের কথা দাদা বলছিলেন, ঢাকা শহরে আপনি দেখেন 10 লক্ষ রিকশাওয়ালা, তারা কিভাবে চলছে। এই যে লকডাউন, মানুষ বেরোচ্ছে না এবং দিনের পর দিন এই লকডাউন বাড়ানোও হচ্ছে, এই মানুষগুলো কিভাবে চলছে। আমি দেখি ফ্ল্যাটগুলোতে বাইরে থেকে ছুটা বুয়াকে আসতে দেয় না। এই ঢাকা শহরে ছুটা বুয়া আছে 5 লাখের ওপরে। এই বুয়াদের দিন সংসার কিভাবে চলছে। একটা ছবি গতবার খুব ভাইরাল হয়েছিল এই এপ্রিলে যখন লকডাউন দিল সরকার, সেই মোহাম্মদপুর থেকে হেঁটে হেঁটে উনি মানে ওনার বাড়ি নদীর ওপারে, সেখান থেকে হেঁটে উনি মোহাম্মদপুর যান কাজ করতে, আবার মোহাম্মদপুর থেকে সন্ধ্যাবেলা হেঁটে উনি পুরন ঢাকা থেকে নদীর ওপারে যান। তো এই যে মানুষটার সংগ্রাম, এটা তো একজনের কাহিনী না, এটা তো একটা মানুষের জীবন না, এটা শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে এই অবস্থার মধ্যে আছে। এখানে সরকার কি ভাবছে। আমাদের দেশের মতন দরিদ্র দেশে লকডাউন কিন্তু কোনো সমাধান হতে পারে না। আমাদের উচিত ছিল ভ্যাকসিনের দিকে মনোযোগ দেওয়া। যখন বাংলাদেশ খুব গর্ব করে যে তারা ভ্যাকসিনের প্রথম দিকের দেশগুলোর একটি, সেইটা ধারাবাহিকতা কি তারা বজায় রাখতে পেরেছে? না পারলে কেন পারেনি? আপনি যদি দেখেন পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমাদের ব্যর্থতা ছিল আমরা সব ডিম এক ঝুড়িতে রেখেছিলাম, ভারতের চাপে আমরা না পেরেছি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে, সেই সময় চায়না এসেছিল, চায়নাকে আমরা ফিরিয়ে দিয়েছি এবং তার যে মানে মূল্য, সেই মূল্য আমাদেরকে এখন চোকাতে হচ্ছে। কিছুদিন আগে আপনি দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি, একটা অ্যাডভার্টাইজমেন্ট পত্রিকায়, সবগুলো জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। জনগণের টাকা খরচ করে আপনি বিজ্ঞাপন ছাপছেন কেন? সেই বিজ্ঞাপন মিথ্যা তথ্যে ভরা, সেটা আমি পরে আসছি। আপনি জনগণের টাকা খরচ করে বিজ্ঞাপন ছাপছেন কেন? আপনি তো একটা প্রেস কনফারেন্স করতে পারতেন মন্ত্রী মহোদয়, কেন করেননি? কারণ ওই যে প্রেস কনফারেন্স করলে তাকে সাংবাদিকের মুখোমুখি হতে হবে। করোনার শুরু থেকে আমি দেখছি তথ্য লুকানো, মৃতের সংখ্যা লুকানো, আক্রান্তের সংখ্যা লুকানো, আমাদের অক্সিজেনের যে অভাব সেই সংক্রান্ত যে তথ্য, আমাদের বেডের যে অভাব সেই সংক্রান্ত তথ্য, আমাদের হাইপ্রোনেজাল ক্যানুলার যে অভাব সেই সংক্রান্ত যে তথ্য, অর্থাৎ যেই তথ্যগুলো মানুষের জানা দরকার সেই সকল বিষয় এবং অব্যবস্থাপনার বিষয়ে যেই কথা বলতে গেছে তাকে হয় ওএসডি করা হয়েছে, না হয় তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দেওয়া হয়েছে। যেই সাংবাদিকরা অনুসন্ধানী তথ্য নিয়ে এসছেন তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এই যে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট ছাপলেন স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখানে তারা দাবি করলেন 3000 কোটি টাকা নাকি তারা
টিকার পেছনে খরচ করেছেন। বাংলাদেশে ওই অ্যাডভার্টাইজমেন্ট ছাপা পর্যন্ত টিকা এসছে 1,01,00,000 সামথিং, তার মধ্যে মাত্র 70 লক্ষ টিকা তারা কিনেছে। 70 লক্ষ টিকার মধ্যে 50 লক্ষ টিকা এসছে সেরাম থেকে, যেটার মূল্য হচ্ছে $5। আর বাকি যেই টিকা, সেই $5 যদি ধরেন তাহলে 297,50,00,000 টাকা আসে। তাহলে বাকি 2,747 কোটি টাকা, 47,50,00,000 টাকা দিয়ে আপনি কি 20 লক্ষ টিকা কিনেছেন? তাই তো দাঁড়ায় দাম। তার মানে 20 লক্ষ টিকার দাম আপনি দিয়েছেন $2,747,50,00,000 টাকা, তাহলে পার টিকা আসে $161 করে। তার মানে চায়না থেকে আপনি $161 দিয়ে টিকা কিনেছেন পার টিকা। মানে আপনি 9-6টা কাকে বোঝাচ্ছেন আমি একটু জানতে চাই। কিছুদিন আগেই পত্রিকায় এসছে, একজন অ্যাডিশনাল সেক্রেটারি বলছেন চায়নার টিকা $10 করে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতন দেশে চায়না টিকা বিক্রি করেছে $17, $14 করে। আর বাংলাদেশে এসে সেই টিকা কি 20 লক্ষ টিকা চায়না $161 পার টিকা নিয়েছে? সেটা তো হতে পারে না। একে তো আপনি সব ডিম এক ঝুড়িতে রেখেছেন, এখন আপনি টিকা ব্যবস্থা করতে পারছেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞাপন বলছে পার রুগী নাকি তারা 20,000 টাকা পার রুগীর পিছনে তারা খরচ করেছে, এবং রুগীর সংখ্যা দেখাচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ রুগীর পিছনে 20,000 টাকা করে যদি যায় তাহলে মোট প্রায় 2,000 কোটি টাকার মতন সেখানে গেছে। আপনি কি 5 স্টার হোটেলে রেখে রুগীর চিকিৎসা দিয়েছেন? একটা তো সেটিং কস্ট আছে, সেটা তো সরকারি যে হাসপাতালগুলো সেটার সেট আপ তো আছে, ডাক্তারের বেতন নির্দিষ্ট, নার্সের বেতন নির্দিষ্ট, আয়ার বেতন নির্দিষ্ট, যন্ত্রগুলো অলরেডি সেখানে স্থাপিত আছে, বিছানা আছে। তাহলে আপনার এই 20,000 টাকা একটা রুগীর পিছনে গেল কি করে? ওই যে সকালবেলা একটা ডিম দেন আর একটা মরা কলা দেন, যেই নাস্তা আপনারা দেন সেটার পিছনে 20,000 টাকা করে খরচ করেছেন আপনারা। মানে এই যে হরির লুট, এইটা এই সরকার এই করোনার মধ্যেও না পেরেছে ম্যানেজ করতে, না পেরেছে লাগাম টানতে, না তাদের কোনো ইচ্ছা ছিল লাগাম টানার। একে তো স্বাস্থ্য খাতের যেই 9-6 আমরা দেখেছি করোনাকালে, সাথে সাথে আমরা একই রকম 9-6 আমরা দেখেছি দরিদ্র মানুষের ম্যানেজমেন্টে। আমার ভাই শিক্ষকদের কথা বলছিলেন অত্যন্ত সঠিকভাবে, আমি সংসদেই কথা তুলেছি যে সব কিছু খোলা রেখে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ রাখছেন, ঘটনাটা কি? এটার কোনো সদুত্তর কিন্তু আমরা মন্ত্রী মহোদয়ের কাছে পাইনি, এবং শেষ পর্যন্ত যে উত্তরটা সংসদে এসে সেটা অত্যন্ত দুঃখজনক। বলা হচ্ছে যে তারাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলছে যাদের ঘরে সন্তান নেই। তো তার মানে এখন আপনি যদি রেপ নিয়ে কথা বলতে যান, আপনি যদি মার্ডার নিয়ে কথা বলতে যান, আপনি যদি গুম খুন নিয়ে কথা বলতে চান, আপনাকে নিজে ভিকটিম হতে হবে, না হলে আপনি ওটা নিয়ে কথা বলতে পারবেন না। তো এই যে শিক্ষা খাতে শুধু শিক্ষক তো জড়িত না, স্টেশনারি ব্যবসায়ীরা আছে, যারা কোচিং করান তারা আছে, যারা প্রাইভেট টিউশনি করে তারা আছে, এদের সবার ইনকামটা বন্ধ হয়ে গেল না? অন্তর্ভুক্ত যারা তারা কিভাবে চলছে? এই প্রশ্নটা কি সরকার কখনো করেছে নিজেকে? আপনার কাছে আসবো আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জি, আসলে লকডাউন তো বেশি সময় চলতে পারে না, আসলে লকডাউনের মধ্যেই তো মানুষের নানাবিধ সমস্যা হচ্ছে। আপনি নিজেও জানেন যে যারা খেটে খাওয়া মানুষ তারা বের হতে পারছে না ঘর থেকে। আর লকডাউনের অবস্থা আসলে কতদিন চলতে পারে, বা এটার সমাধানই বা কি? জি, আমরা লকডাউনের বিকল্প চিন্তা করতে পারতাম যদি আমাদের স্বাস্থ্যসেবা ভালো হতো, মানসম্পন্ন হতো। লকডাউনের বিকল্প আমরা চিন্তা করতে পারতাম যদি আমাদের বাই দেন 40-50% ভ্যাকসিনেশন হয়ে যেত, তাহলে আপনার এফেক্টের সার্কেলটা কোথাও ব্রেক হয়ে যেত। অর্থাৎ এফেক্ট হতে হতে ওরা ভ্যাকসিনেটেড লোক পেতো, সেখানে সাইকেলটা ড্রপ হতো। এখন আমাদের মাত্র 3% ভ্যাকসিনেশন, অর্থাৎ 97% লোকের এফেক্ট হওয়ার একটা ওপেন প্ল্যাটফর্ম বাংলাদেশ। এখানে লকডাউনের কোনো বিকল্প নাই। হ্যাঁ, লকডাউন সফল হবে কি না আমি সবাইকে ধন্যবাদ জানাবো, দুটো লকডাউন সরকার সফল করেছে, এখনও লকডাউন যথেষ্ট সফল কম্পারেটিভলি। ঈদের আগে যে লকডাউন ছিল সেটাও যথেষ্ট সফল, ঈদের সময় খুলে দিয়েছে। আমি এটার জন্য সরকারকে ক্রেডিটও দিতে পারবো না, আবার প্রশংসাও করতে পারবো না, কারণ খুলে দেওয়ার ফলাফলটা আমরা পাওয়া শুরু করেছি। কালকে 247, আমি জানি না এটা বাড়তেই থাকার কথা যদি আপনার ডাটা থাকে, ওখানেও ডাটা নিয়ে সবার সন্দেহ আছে। তো যে ব্যাপারটি ছিল যে অনেকগুলো অসীমদা খুব বর্ষিয়ান রাজনীতিবিদ এবং একটু ব্যতিক্রমধর্মী রাজনীতিবিদ আমরা সবাই সম্মান করি, চমৎকারভাবে উনি বলেছেন যে অনেকগুলো সেক্টরাল টাকা এবার দেওয়া হয়েছে, অনেক অ্যাডভান্স করেছে, মডার্ন হয়েছে, কিন্তু যেটা বললাম শিক্ষাটা কিন্তু ওর মধ্যে নাই, বেসরকারি শিক্ষাটা ওই স্কিমের মধ্যেই নাই। এখন যদি অনেক লোক গরিব হয় এবং এই ডাটা যদি সরকারের সর্বোচ্চ নীতিমহলের কাছে না থাকে, ওই ডাটা না থাকলে, পার্সেন্টেজ অ্যাকুরেট না থাকলে তারা সিদ্ধান্ত কীভাবে নেবেন, যথোপযুক্ত মেজার কীভাবে নেবেন? এই অতিদরিদ্র হওয়ার জন্য কিন্তু আমরা সরকারকে দায়ী করছি না, অ্যাক্ট অফ গড, কারো কিছু করার ছিল না, কিন্তু অতিদরিদ্ররা স্বীকার না করা, তাদের জন্য মিজান না নেওয়া, অ্যাকুরেট ফিগারটা তুলে না ধরা, এটার জন্য সরকার আমি বলবো দায়ী থাকবে। এবং যে হারে অতিদরিদ্র হচ্ছে, সরবরাহ সংখ্যা বাড়ছে, ভবিষ্যতে কিন্তু রাজনীতি সরবরাহ ডিকটেট করবে, এবং তারা যে কোনো দিকে ডিকটেট করতে পারে। সরবরাহের একমাত্র একটা টার্মস আছে যে দেশে সরবরাহ বাড়বে, গরিব বাড়বে, সেক্ষেত্রে আর কোনো সিস্টেম কাজ করবে না। এবার লকডাউনে কিন্তু সেনাবাহিনী নামাতে হয়েছে, আগেরবার কিন্তু নামাতে হয়নি। এর পরের লকডাউনে আপনি কী নামাবেন? সো আপনার কিন্তু যত দিন যাচ্ছে রিগর বাড়তে বাড়তে একটা পর্যায়ে কিন্তু আর
টলারেট করা যাবে না। নাও কাম টু ভ্যাকসিন, আমার যেটা বলার বিষয়, আমরা যদি ভ্যাকসিনে ইতিমধ্যে 5-6 কোটি ভ্যাকসিন দিতে পারতাম, প্রথম থেকেই বাংলাদেশকে একটা জিনিস বুঝতে হতো যে আমাদের দেশে 18 কোটি লোক, পৃথিবীর আর কোনো দেশের সাথে এখানে তুলনা হবে না। পৃথিবীর অনেক দেশে 1 কোটি লোক, 1.5 কোটি লোক, 2 কোটি লোক, 3 কোটি লোক। আমাদের ভ্যাকসিন পলিসি অসম্ভব অ্যাগ্রেসিভ হওয়া উচিত ছিল। 18 কোটি লোকের ভ্যাকসিন লাগবে আমাদের, এবং এটার জন্য যদি ফান্ড লাগে রিজার্ভ থেকে টাকা লোন নেন, যদি ফান্ড লাগে সরকারি কর্মচারী 25% বেতন ডিডাক্ট করেন, হোয়াট এভার, $5 হোক, $2 হোক, $25 হোক, $30, এটা নিতে হবে, এর কোনো বিকল্প নেই, কখনোই ছিল না। এবং ট্রান্সপারেন্ট ওয়েতে আপনাকে বলতে হবে যে আমি $25 কিনতে বাধ্য হয়েছি। এখন সরকার দীর্ঘদিন ওয়েট করেছে ক্ষয়রাতি ভ্যাকসিনের জন্য, কিছু স্কিম থাকে WHO এন্ড আদার্স, 5 লাখ 10 লাখ করে কিছু ক্ষয়রাতি আসে, সরকার অনেকটা এটার উপর ডিপেন্ডেন্ট ছিল। অ্যাস্ট্রাজেনেকা নিয়ে আমাদের একটা পলিসিগত ভুল ছিল, আরও কয়েকটি সোর্সে যাওয়া দরকার ছিল। কালকে সরকারি কয়েকজন বললেন যে জানুয়ারি 2022-এর মধ্যেই 21 কোটি 22 কোটি ভ্যাকসিন চলে আসবে। আমি এটার কোনো আশা দেখছি না এই মুহূর্তে, কারণ ওই পরিমাণ প্রোডাকশন করার মতো ক্যাপাসিটি কোম্পানিগুলো আছে কিনা, কারণ অনেকে তো অ্যাডভান্স বুকিং দিয়ে রেখেছে, সেগুলো দেওয়ার পরে বাংলাদেশের প্রশ্ন আসবে। এখন ধরে নেন 22 কোটি চলে আসলো, অঙ্কের কথা বলবো, 22 কোটি যদি আসে, 22 কোটি ভ্যাকসিন 2 ডোজ করে দিতে হবে, মানে 11 কোটি 11 কোটি। এটা আপনাকে 3 মাসের মধ্যে দিতে হবে, 3 মাস পর ভ্যাকসিনের মেয়াদ থাকবে না, অর্থাৎ জানুয়ারিতে আসলে আপনাকে মার্চের মধ্যে দিতে হবে। তাহলে আপনাকে প্রতি মাসে ভ্যাকসিন দিতে হবে প্রায় 6.5 কোটি, প্রতিদিন ভ্যাকসিন দিতে হবে 22 লাখ। বাংলাদেশে কখনো 22 লাখ ভ্যাকসিন দিনে দেওয়া সম্ভব? আমরা এখন 1 লাখ রেজিস্ট্রেশন করে হ্যাং হয়ে যাচ্ছে আমাদের সিস্টেম। আমাদের টোটাল 11 লক্ষ জনশক্তিকেও যদি আমরা লাগাই তাও 22 লাখ দিতে পারবো না। সো এটা প্র্যাকটিক্যাল না। আমরা যেটা দেরি করেছি, মাঝখানে 6 মাস ভ্যাকসিনেশন স্লো হয়ে গেছে, এই 6 মাসের কারণে আমাদের ডেইলি 1-150 লোক মারা যাচ্ছে। 100 লোক দিনে মারা যাওয়া মানে মাসে 3000 লোক এক্সেস মারা যাওয়া, মাসে 3000 মানে 6 মাসে 18,000 লোক মারা যাওয়া, এবং সংখ্যাটা কখনোই অ্যাকুরেট না, এর বাইরে আর অনেক সংখ্যা আছে, আমি প্র্যাকটিক্যালি জানি। এটার তো একটা রাষ্ট্রীয় ভুল হয়ে গেছে। আমরা এটার জন্য সরকার দায়ী করবো না, কিন্তু সরকার স্বীকার করতে হবে যে আমরা একটা ভুল হয়েছে, বাট আমরা কারেক্ট করছি। কিন্তু কারেক্ট করছেন আপনি কোন উপায়ে? আপনি বলছেন জানুয়ারি মাসে 21 কোটি ভ্যাকসিন নিয়ে আসবেন, কী করে সম্ভব? আনলে দিবেন কিভাবে? আপনার এখন দরকার 3 কোটি, 3 মাস পর দরকার 3 কোটি, তারপরে 3 মাস পর দরকার 3 কোটি। আপনি একবারে 21 কোটি এনে কোনো লাভ করতে পারবেন না। সো সেদিকে আমরা যেতে পারছি না। এবং যদি আমরা অ্যাগ্রেসিভ ওয়েতে ম্যাস ভ্যাকসিনেশন না করি, তাহলে আমাদের ইকোনমি অনেক ডিস্ট্রয় হয়ে যাবে, অনেক লাইফ লস হয়ে যাবে, এবং সবচেয়ে যেটা ক্ষতিকারক হবে, মানুষের রাষ্ট্র, সমাজ, সরকার ব্যবস্থার উপর আস্থা উঠে যাবে, যে সরকার আমাদের জন্য কি করলো, রাষ্ট্র আমার জন্য কি করলো, আমি রাষ্ট্র কেন ফর্ম করেছি? আমার রাষ্ট্র দরকার নেই, আমি আমার ইনকাম দিচ্ছি, আমার গরু আছে, মাছ আছে, আমি কৃষক, আমার কৃষিকাজ আছে, তো আমি রাষ্ট্রের পার্ট কেন? রাষ্ট্রের পার্ট হচ্ছে সিভিল ওয়ার, ফরেন অ্যাগ্রেশন এবং ক্যালামিটি, এবং এই প্যান্ডেমিকগুলোতে যেন রাষ্ট্র আমাদেরকে প্রোটেকশন দেয়। এটাই তো এগ্রিমেন্ট, যে আমি ভোট দিচ্ছি, তোমাকে ক্ষমতা দিচ্ছি, বা রাষ্ট্র ফর্ম করছি, তুমি আমাকে এই ধরনের জিনিসগুলো থেকে প্রোটেকশন দিবা। এছাড়া তো আসলে রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়েতে চিন্তা করলে। তো সেই জায়গাটায় কিন্তু আঘাত চলে আসবে। জি, বেশ সময়ের পাঠনে আমরা আর একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অসীম কুমার উকিল, যেটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছিলেন যে ভ্যাকসিন নিয়ে আমাদের আসলে বেশ দেরি হয়ে গেছে, বা পদক্ষেপ নিতে বা রাষ্ট্রীয় ভুল হয়েছে, যে কারণে আমাদের অনেক প্রাণ চলে যাওয়ার শঙ্কা আছে, বা আরও বেশি, বিশেষ করে রাষ্ট্র সমাজ ব্যবস্থায়ও একটি বড় ধরনের প্রভাব পড়বে। তা এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যে পদক্ষেপ সরকারের, বলা হচ্ছে যে 21 কোটি 22 কোটি ভ্যাকসিন আমরা পাবো জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত, সেটি আসলে বাস্তবতার সাথে এটির একটি ব্যাখ্যা শামীম হায়দার পাটোয়ারি দিয়েছেন যে ওইভাবে বাস্তবতা বিবর্জিত আসলে আর কি। কিন্তু সঠিক পথটা কি? পাটোয়ারি ভাই অত্যন্ত সুন্দরভাবে আলোচনাটা তুলে এনেছেন। ওনার সংখ্যার জায়গাটা তো থাকতেই পারে, যেহেতু আমাদের দিক থেকে আমরা যে ভ্যাকসিনের ব্যাপারে সিরামের সাথে যে চুক্তি করেছিলাম, সেই চুক্তিটা আমরা খুব কনফিডেন্টলি করেছিলাম। যদিও মানে বাংলাদেশের যারা এই বিষয়টা ভারতের সিরামের ইনস্টিটিউটের সাথে চুক্তিবদ্ধ করেছিল, সেই ফার্মটা হলো বেক্সিমকোর কর্ণধারকে নিয়ে কারো কারো গাত্রদাহ আছে, সেটা ভিন্ন। কিন্তু বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত, তারও মার্কেটিং সিস্টেম হোল বাংলাদেশ এগুলিকে প্রপারলি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সহায়তা করার জন্য যথেষ্ট দক্ষ। আর যে ত্রুটিটুকু হয়েছে, ত্রুটিটুকুর জন্য বাংলাদেশ দায়ী নয়।
আমরা এগোচ্ছি। সেই সংখ্যার জায়গা থেকে শামীম ভাই তার পাটোয়ারি এই কথাগুলি বলছেন, এটি অত্যন্ত যুক্তিসঙ্গত ওনার সংখ্যার জায়গাটুকু। তারপরেও আমরা অতীতে যেটা করি নাই, সাম্প্রতিককালে তো সবার সাথে আমরা এই জায়গাগুলি আলোচনাগুলি শুরু করেছি, যেমন চীনের সাথে ঠিক তেমনি রাশিয়ার সাথে, যেমন আমেরিকার সাথে করেছি, ঠিক তেমনি অন্যান্য জাপানের সাথে করেছি। সমস্ত জায়গাগুলি আমরা উন্মুক্ত করেছি, ভ্যাকসিনগুলি আসছে। এটা নিশ্চিত হওয়া যাবে, নিশ্চিত করে বলা যায় যে ভ্যাকসিন আসছে এই বছরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে, জানুয়ারির মধ্যে দেশের সিংহভাগ মানুষ পাবে। এটা যেন গ্রামে গ্রামে পৌঁছানো যায় সে ব্যাপারে সরকারের ভিতর থেকে প্রয়োজনীয় কাজগুলি শুরু করা হয়েছে। কিন্তু এটা ঠিক, শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে সে ক্ষতিটা অপূরণীয়। এই ক্ষতিটা আসলে তো এই করোনা মহামারী মানব সৃষ্ট নয়, এটা প্রকৃতি প্রদত্ত, চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার উপর আমাদের হাত নেই। আমরা এটা মোকাবেলা করা, এটা জয়ী হওয়া, করোনা মুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা সকলে মিলে চেষ্টা করছি। ৭১ সালেও ৯ মাস আমরা শিক্ষা ব্যবস্থা বঞ্চিত ছিলাম মুক্তিযুদ্ধের প্রাক্কালে, সেটা কভার হয় না। আমরা তখন স্কুলের ছাত্র, আমাদের এগুলো স্পষ্ট মনে আছে, এটা কভার হয় না। কিন্তু কোনো কিছু থেমে থাকে না। এই বিষয়গুলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, দেশের বিদগ্ধ ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী সমস্ত রাজনৈতিক দলই কাজ করছে করোনা মুক্ত বিশ্বে শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে আমরা মোকাবেলা করবো। আমরা শেষ দিকে চলে এসেছি, জি আলোচনা শেষ করতে হবে। প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। কিন্তু হাইরে কপাল মন্দ, চোখ থেকে তো অন্ধ। এখনো যদি কেউ বলে যে না ভ্যাকসিন নাই, এখনো যদি বলে সব লুটপাট, আমরা কিন্তু খাম্বা টানিয়ে বিদ্যুৎ 1 মেগাওয়াটও উৎপাদন না করে কোটি কোটি টাকা লুটপাটের জায়গায় যায়নি। বাংলাদেশ জন্য দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হয়, করোনা দুর্যোগকালেও আমরা সেই বিষয়গুলো বিবেচনায় রেখেছি। আমরা অত্যন্ত দক্ষতার সাথে, আমরা অত্যন্ত সফলতার সাথে সমস্ত বিষয়গুলো নিয়ে অগ্রসর হচ্ছি। তথ্য লুকানোর কোনো সুযোগ এই ডিজিটাল ওয়ার্ল্ডে নেই। আমি ইচ্ছা করলেই মৃত মানুষের সংখ্যা 50 থেকে 25 করতে পারবো না, ইচ্ছা করলে আমি আক্রান্তের সংখ্যা 10,000 কে 5,000 করতে পারবো না। এটা 19-20 হতে পারে, কিন্তু রাত দিন করার সুযোগ এই তথ্য প্রযুক্তির যুগে নাই। এটি অনর্থক, মানে কাউকে বাক্য মানে আক্রান্ত করার জন্য বিষয়গুলি নিয়ে যদি কথা বলা হয়, সেগুলি তো আসলে বলার কিছু থাকবে না। আর 5 কিলোমিটার হেঁটে একটা লোক কাজ করতে আসে, আমরাও ছোট সময় 5 কিলোমিটার হেঁটে প্রাইমারি স্কুলে যাতায়াত করেছি, হাই স্কুলে যাতায়াত করেছি। এখন হয়তো প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল হয়েছে, সেটা ভিন্ন কথা। এটা 2-4-5 কিলোমিটার হেঁটে কর্মস্থলে যাওয়াটা কোনো বিষয় ছিল না। আজকের দিনে সেটা অসঙ্গতি মনে হতে পারে, কিন্তু মানুষ পরিবেশের সাথে খাপ খাওয়া। অসংখ্য নকিল, হাতে সময় কম, জি আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। চেষ্টা করছি, আশা করছি আমরা এই করোনা যুদ্ধে বিজয়ী হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। ব্যারিস্টার রুমিন ফারহানা, করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা যেটি কথা বলছিলেন, একটা ছেলে সবই ঠিক আছে, আমরা হয়তো দেখছি না সেটি। ধরুন একটা ছেলে পরীক্ষায় পাশ করতে পারছে না, তাকে আগে স্বীকার করতে হবে যে সে ফেল করেছে। সে যদি এখন গিয়ে তার বন্ধুদের সাথে উঁচু ক্লাসে বসে থাকে, তাহলে তো সেটা সমাধান না। তাকে কান ধরে আবার তার আগের ক্লাসে ফেরাতে হবে, সে ফিরেও যেতে বাধ্য হবে। তাকে আগে বুঝতে হবে সে ফেলটা কেন করেছে। হয় সে পড়াশোনা করেনি, নয় তার মেধা কম। যদি মেধা কম হয় তাকে পড়ার সময়ের পরিমাণ বাড়াতে হবে, আর যদি না পড়াশোনা করে থাকে তাকে পড়াশোনা করতে হবে। কিন্তু সেই ছেলে যদি স্বীকারই না করে যে সে ফেল করেছে, তাহলে তার আর শুধরানোর কোনো রাস্তা নেই, তার পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। এই সরকার যে সর্বক্ষেত্রে ব্যর্থ, এই ব্যর্থতাটা যদি তারা স্বীকার না করে, অন্তত যেই যেই ক্ষেত্রে তাদের মানে অগ্রগতি করবার মতন সাধ্য আছে সেইগুলোতে যদি তারা ফোকাস না করে, তাহলে কিন্তু আর লাভ নাই। যেটা আবার ভাই বলছিলেন যে পুরো রাষ্ট্র কাঠামো ব্যবস্থা থেকে এবং রাষ্ট্রের সঙ্গে তার নাগরিকের যে চুক্তি, সেই জায়গাটা থেকে কিন্তু মানুষ তার বিশ্বাসকে হারিয়ে ফেলবে। আমরা টকশোতে অনেক কথা বলতে পারি, আমরা পরিসংখ্যানকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি, আমরা বলতে পারি যে মৃতের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা লুকানোর কিছু নাই, কিন্তু তারপরও বাস্তবতা হচ্ছে যে যেই সংখ্যাটা সামনে আসছে সেটা না সরকারি দল বিশ্বাস করে, না দেশের আপামর সাধারণ জনগণ বিশ্বাস করে। একটা ছোট্ট শুভঙ্করের ফাঁকি আপনাকে বলি, বাংলাদেশে এই করোনার মধ্যে বলা হচ্ছে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $2,227। যদি এই হিসাবটা আপনি সত্য ধরেন, তাহলে বাংলাদেশে আবাল বৃদ্ধ বনিতা মানে 100 বছর থেকে শুরু করে 1 মাসের শিশু পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির মাথাপিছু মাসিক আয় 15,740 টাকা। তাই কি সত্য? তাই কি ঘটনা? বিষয়টা তো তা না। যখন আপনি ওই যে বিদ্যুতের কথা বলছিল না, যাদেরকে আপনি প্রাইভেটে
কুইক রেন্টাল দিয়ে বিদ্যুৎ বানাতে দিয়ে হাজার হাজার কোটি টাকা বানাতে দিয়েছেন, সেই মানুষগুলোর সঙ্গে যখন আপনি রাস্তায় বসা প্রান্তিক মানুষের আয় যোগ করবেন, তখন কিন্তু বাংলাদেশে একেবারে 1 মাস বয়সী বাচ্চা থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত সকলেরই 15,740 টাকা করে আয় দাঁড়াবে। কিন্তু এটা বাংলাদেশের প্রকৃত চিত্রকে প্রকাশ করে না। দেখুন, ব্র্যাক এবং পিপিআরসির যৌথ গবেষণা বলছে যে গত বছর 2020 সালেই এই করোনার ফার্স্ট ওয়েভে দারিদ্র্য সীমার নিচে গেছে 2,45,00,000 মানুষ, আর আগে থেকেই দারিদ্র্য সীমার নিচে ছিল 3.5 কোটির ওপরে। এই দুটো সংখ্যা যদি আপনি যোগ করেন, আপনি দেখবেন 6 কোটি উপরে দারিদ্র্য সীমার নিচে। এই বছর 2020 সালে আরও নতুন করে যুক্ত হয়েছে প্রবাসী শ্রমিক, যাদের আয়ে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে এবং আমরা যেই রেমিটেন্স নিয়ে এত গর্ব করি, সেই প্রবাসী শ্রমিক 14 লক্ষ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। 3 লক্ষ শ্রমিক বাংলাদেশে ফিরে এসছে। তারা কোথায় অ্যাকোমোডেটেড হলো? তাদের জন্য সরকার কি করেছে? এই ব্যাপারে কিন্তু কোনো কথা নেই। আমরা ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে সারা পৃথিবীতে এখন কথা হয়। এটা হচ্ছে ধনী দরিদ্র নির্বিশেষে সকলের হাতে একটা সার্টেন পার্সেন্টেজ, একটা অ্যামাউন্টের টাকা তুলে দেবেন। আমরা বলছি ইউনিভার্সাল বেসিক ইনকাম বাংলাদেশে আপাতত ঠিক আছে না করেন, যদিও ভারত, কেনিয়া তারা কিন্তু এটা নিয়ে পাইলট প্রজেক্টের ভিত্তিতে কাজ করছে, বাদ দিলাম সেটা। অন্তত করোনা কালে সঠিক তালিকা তৈরি করে দরিদ্র মানুষের ঘরে আপনি 200 টাকা 500 টাকা না, মোটামুটি একটা টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, এই অ্যামাউন্টের টাকা তুলে দেন। তাহলে কি হবে? সে তার ক্রয় ক্ষমতা বাড়বে, সে এই টাকাটা দিয়ে বাজার করবে, সে এই টাকাটা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবে। যখন মানিটা রোল করতে থাকবে, টাকাটা ঘুরতে থাকবে, এক হাত থেকে আরেক হাতে যাবে, তখন দেখা যাবে পুরো সিস্টেমটার মধ্যে মানি রোল করছে এবং প্রত্যেকেই এই টাকার সুবিধা কিছু না কিছু পাচ্ছে। সেই ব্যাপারে আমরা কিন্তু সরকারের ন্যূনতম কোনো মনোযোগ দেখি না। ওনারা বারবারই প্রশ্ন তোলেন যে বেসরকারি সানেম বা পিপিআরসি, ব্র্যাক, তাদের কথা আমরা মানি না। তাহলে আসেন বিআইডিএস, বিবিএস তারা কি বলছে? বিবিএস তো ভয়ঙ্কর তথ্য দিচ্ছে। বিবিএস দিচ্ছে 2019 সালে যখন করোনা বাংলাদেশে আসেও নাই, সেই ডিসেম্বরে শহরে 8% দরিদ্র পরিবার না খেয়ে ঘুমাতে যায়, 21% দরিদ্র পরিবারের ঘরে পর্যাপ্ত খাবার নাই। এই তথ্য সরকারি পরিসংখ্যান বিবিএস এর তথ্য। এই ব্যাপারে সরকার কি বলবে? এটা তো করোনা তখন আসেও নাই। যে কথাটি শামীম হায়দার পাটোয়ারি ভাই বলছিলেন যে আমরা তো এগুলো কোনোটার জন্য সরকারকে দায়ী করছি না, ঠিক আছে অ্যাক্ট অফ গড হয়েছে, একটা অতিমারি মহামারী হয়েছে, কিন্তু আগে তো আপনাকে আপনার লসটা স্বীকার করতে হবে। আগে তো আপনাকে এটা স্বীকার করতে হবে যে আপনার দেশের মানুষ যে অবস্থায় ছিল সেই অবস্থায় আর নাই। পুরো রাষ্ট্র কাঠামো, অর্থনৈতিক যে কাঠামো ছিল সেটা একেবারে ভেঙে চুরে গেছে। একদম শেষ দিকে চলে এসেছে। সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত হয়েছে, নিম্ন মধ্যবিত্ত দারিদ্র্য সীমার নিচে নেমেছে। এটা আপনি যতক্ষণ পর্যন্ত স্বীকার না করে ওই 10% ধনী দিয়ে বাংলাদেশকে বিচার করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিনও সমস্যার সমাধান ব্যারিস্টার রুমিন করতে ফারহানা, পারবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আলোচনা যোগ দেওয়ার জন্য। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, দারিদ্র্য সীমার নিচে যারা যাচ্ছে বা করোনায় যারা বেশি প্রভাব পড়ছে যাদের জীবনে, তাদের সুরক্ষায় কি করণীয়, বা আমরা একদম আলোচনাটা শেষ করতে চাই। সিম্পলি টাকা দিতে হবে। আপনি 2 কোটি পরিবারকে যদি 10,000 টাকা করে দেন 1 মাসের জন্য, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে 20,000 কোটি টাকা লাগবে। আমাদের 6 লক্ষ কোটি টাকার ইকোনমি, এটা খুব একটা ইম্প্যাক্ট পড়বে এমনটা না। দ্বিতীয় হচ্ছে করোনাকালীন দারিদ্রতা। আমাদের কিন্তু কিছু লোক আছে সক্ষম, ক্যাপাবল, হেলথ ওয়াইজ, কিন্তু করোনার কারণে তারা দারিদ্র হচ্ছে। করোনা যখন থাকবে না, তারা আবার অর্থনীতিতে কন্ট্রিবিউশন করবে। এই লোকগুলোকে তো সাহায্য দিতেই হবে, কারণ আপনি যদি 10 মাস, 5 মাস, 3 মাস এদেরকে সাহায্য না দেন, তাহলে তারা এমন একটি পর্যায়ে নেমে যাবে সেখান থেকে তারা দারিদ্রতার হাত থেকে উঠে আসতে পারবে না। শুধু দারিদ্রতার মধ্যবিত্ত আছে, যেমন অসীমদা বললেন অনেকেই গ্রামে চলে গেছে, তারা ঢাকায় ব্যাক করবে, রাইট? তাহলে বাসা ভাড়ার কী হবে? বাড়িওয়ালার কী হবে? বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্স তো অনেক ঢাকা শহরে, অলরেডি 2-3 করে ফ্ল্যাট ফাঁকা আছে, ভাড়া কমিয়ে দিচ্ছে, কিন্তু হোল্ডিং ট্যাক্স তো কমছে না। সরকারের ব্যর্থতা এখানে বলবো, হোল্ডিং ট্যাক্স সরকার কমাচ্ছে না, এই একটা সেক্টর এফেক্ট হয়ে গেছে। কারেন্টের বিল কমাচ্ছে না, বরঞ্চ কোনো জায়গায় নির্যাতন করা হচ্ছে, টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে, মাঠ পর্যায়ে বিদ্যুতের কর্মীরা গিয়ে জোরপূর্বক বেশি টাকা নিচ্ছে, ভুতুড়ে বিলও আসছে অনেক, এবং ভুতুড়ে বিল আসছে, পানির বিল, এগুলো তো সরকার অনায়াসে 50% কমে দিতে পারে। তাদের সরকারের খুব বেশি লস হবে না, আমি না জেনে বলছি 10-20 কোটি টাকা কমে যেতে পারে, কিন্তু মানুষের মনে হবে রাষ্ট্র আছে, সরকার আছে, সরকার জনগণের পাশে আছে। আর রাজনীতি তো এটার জন্যই, রাজনীতির কালচারটা এই জন্যই। তো আরেকটা হচ্ছে তথ্য বিভ্রাট। প্রথম দিকে WHO বলেছিল যে টেস্ট, আমরা তখন অনেক পরে টেস্টে গেছি। এখন অনেক দিন আগে থেকেই বলছে ভ্যাকসিন, সেখানেও আমরা পিছিয়ে আছি। আমি মাঠের রাজনীতিবিদ হিসেবে বলবো তথ্য বিভ্রাট থাকলে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। একটা উদাহরণ দিই, ঐতিহাসিক উদাহরণ। 1918 সালে যখন বলশেভিক রেভলিউশন হচ্ছিল, তখন আলেকজান্ডার একটা ওয়ার ব্যাটেল গ্রাউন্ডে ছিলেন। ওনার কাছে মেসেজ আসছে যে কিছু রেভলিউশন হচ্ছে, খুব ছোট মাইনর, বাট যখন এই মেসেজটা আসছে, বাইডেন ইতিমধ্যে রেভলিউশনারিরা
তার ক্রেমলিনের প্রাসাদের কাছাকাছি চলে গেছে, তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল, যে কারণে তার টোটাল ফ্যামিলি 6 মাস পরে একদম এক্সিকিউট হয়ে যায়, মানে ইনক্লুডিং 10 বছরের মেয়ে সহ। তো ওই যে ভুল তথ্যের খেসারত রাজনীতিবিদদের দিতে হয়। আজকে দারিদ্রতার সংখ্যা, মধ্যবিত্তের সংখ্যা, নিম্নবিত্তের সংখ্যা প্রত্যেকে এক লেয়ার করে নেমে যাচ্ছে। আমি নিজেও এক ধাপ নেমে গেছি। আমি করোনার আগে যে পর্যায়ে অর্থনীতি ছিলাম, আমি এক ধাপ নেমে গেছি, আর বাকি সবাই নেমে গেছে। তো নেমে যাওয়ার জন্য আমি রাষ্ট্রকে দায়ী দিচ্ছি না, নেমে যাওয়াটা স্বীকার করে স্টেপ নিতে হবে, ইন্টারভেনশন নিতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশে দাঁড়াতে হবে। হাতে সময় কম। প্রবলেমের ম্যাগনিটিউড না বোঝেন তাহলে সলিউশন করতে পারবেন না। ব্যারিস্টার শামীম হেদার পাটোয়ারি, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং অসীম উকিল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।